হ্যালো বয়েজ, শুভ সকাল। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং প্রতিদিনকার ক্লাসের ধারাবাহিকতায় আমরা যেটা কন্টিনিউ করছিলাম নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টার 4 এবং থিওরি অংশের আলোচনা মোটামুটি আমাদের শেষ হয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্নভিত্তিক ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো যদি বলি, রয়েছে জড়তার ভ্রামক, চক্রবর্তীর ব্যাসার্ধ, তারপরে মূলত চ্যাপ্টারের শেষের অংশে যে টপিকগুলো রয়েছে সেগুলো থেকে সৃজনশীল প্রশ্নটা একটু বেশি আসে। যেটা বলছিলাম জড়তার ভ্রামক, চক্রবর্তীর ব্যাসার্ধ, তারপরে রয়েছে রাস্তার ব্যাংকিং কোণ সংক্রান্ত ম্যাথ, এবং তারপর রয়েছে সংঘর্ষ, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক হওয়া, সেই ব্যাপারগুলো। তো ঘুরে ফিরে এই কন্টেন্টগুলো থেকে প্রশ্ন একটু বেশি থাকে। এছাড়া অন্যান্য টপিক থেকে তো থাকে, বাট ইউজুয়ালি যদি বলি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি প্রশ্ন আসার জন্য, সৃজনশীল প্রশ্ন আসার জন্য, সেটা হচ্ছে প্রথমত জড়তার ভ্রামক, চক্রবর্তীর ব্যাসার্ধ, তারপরে হচ্ছে ব্যাংকিং কোণ, তারপরে হলো তোমাদের সংঘর্ষ রিলেটেড প্রশ্নগুলো। আজকে আমরা দুটি সৃজনশীল প্রশ্ন, দুটি কন্টেন্টের দুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন পড়লেই বুঝতে পারবে কোন কন্টেন্টের উপর। 80 মিটার ব্যাসার্ধের একটি বাঁকে 40 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নেওয়ার সময় একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যায়। উদ্দীপকে রাস্তার দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব 6 মিটার এবং উচ্চতা 0.3 মিটার। তাহলে রাস্তার বাঁক নিয়ে বলা হচ্ছে, বাঁক নেওয়ার সময় রাস্তার দুই প্রান্তের দূরত্ব, উচ্চতা, এই কন্টেন্টগুলো, এই বিষয়গুলো আমরা দেখেছি ব্যাংকিং টপিকগুলোতে, রাস্তার ব্যাংকিং সেই অংশে। সো এই উদ্দীপক ভিত্তিক প্রশ্ন কি রয়েছে? ঘাত বল কি? ঘাত বল তোমরা পড়েছো যে খুব অল্প সময়ের জন্য যে বৃহৎ মানের বল প্রযুক্ত হয়, সেটা এক ধরনের বলই। স্পেশালিটি কি? খুব অল্প সময়ের জন্য বৃহৎ মানের একটা বল প্রযুক্ত হলে তাকে ঘাত বল বলা হয়। সেকেন্ড প্রশ্ন, বাঁকা পথে সাইকেল চালাতে আরোহীকে কেন্দ্রের দিকে হেলে পড়তে হয় কেন বা হেলতে হয় কেন? এই জিনিসটা তোমরা ব্যাংকিং কোণের ক্ষেত্রে দেখেছো। বাঁকা পথে যদি একটা গাড়িকে বাঁক নিতে হয়, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, কারণ বাঁকা পথে বা বৃত্তাকার পথে একটা গাড়িকে বা সাইকেলকে আবর্তন করতে হলে সেখানে কেন্দ্রমুখী বল প্রয়োজন বা অভিকেন্দ্র বল প্রয়োজন। তো সেই অভিকেন্দ্র বল প্রোভাইড করার জন্য গাড়ির ক্ষেত্রে করা হয় কি, রাস্তায় ব্যাংকিং করা হয়, অর্থাৎ রাস্তার বাইরের প্রান্ত ভেতর প্রান্ত অপেক্ষা একটু উঁচু করা হয়। তো সেটা করা হয় গাড়ির ক্ষেত্রে। বাট সাইকেলের ক্ষেত্রে যখন সাইক্লিং করে বা সাইক্লিং করার সময় বাঁক অতিক্রম করে, সেক্ষেত্রে ব্যাংকিং কোণের ব্যাপারটার চেয়ে যেটা মেনটেন করা হয়, ব্যাংকিং কোণ কিছুটা মেনটেন করা হয়, তার সঙ্গে যেটা মেনটেন করা হয় যে সাইকেল আরোহী দেখে থাকবে যে একেবারে বাঁকের দিকে হেলে পড়ে। এই হেলে পড়ার কারণ কি? ওই যে বৃত্তাকার পথে বা বাঁকে চলার জন্য যে অভিকেন্দ্র বল বা কেন্দ্রমুখী বল প্রয়োজন, সেই বলটা প্রোভাইড করার জন্য আরোহী কি করে, সে কেন্দ্রের দিকে হেলে পড়ে। ঠিক আছে? তো আরোহী কেন্দ্রের দিকে হেলে পড়ার কারণ কি? বৃত্তাকার পথে বা বাঁকের মধ্য দিয়ে বাঁক অতিক্রম করার সময় সাইকেল আরোহীকে একটা অভিকেন্দ্র বলের যোগান দিতে হবে, একটা অভিকেন্দ্র বল মেনটেন করতে হবে। সেই অভিকেন্দ্র বল যাতে মেনটেন করা যায়, সে কারণে সে আরোহী বাঁকের দিকে বা বাঁকের কেন্দ্রের দিকে হেলে পড়ে। থার্ড প্রশ্ন, উদ্দীপকের রাস্তায় ব্যাংকিং কোণ কত? আমাদের প্রশ্ন যেটা বলা হয়েছে, রাস্তার দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 মিটার এবং উচ্চতা হচ্ছে 0.3 মিটার। তাহলে সেই অনুযায়ী ব্যাংকিং কোণ কত? ব্যাংকিং এর তোমরা দুটি ইকুয়েশন দেখেছো, আশা করি মনে আছে। ফার্স্ট অফ অল ছিল সাইন থিটা সমান ট্যান থিটা
সমান h/x এরকম একটা সমীকরণ। থিটা এর মান যদি খুব ছোট্ট হয়, খুব ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে সাইন থিটা সমান ট্যান থিটা লেখা যায় এবং সেটা সমান h/x। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে ট্যান থিটা, যেটা আমরা ব্যাংকিংয়ের যে ব্যাখ্যা সেখান থেকে পেয়েছিলাম, ট্যান থিটা সমান v²/rg। এই দুটি ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো? সাইন থিটা বা ট্যান থিটা সমান h/x। রাস্তার ক্ষেত্রে যেটা রাস্তার বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত থেকে উঁচু করা হয়, থিটা কোণে কতটুকু উঁচু করা হয় বাইরের দিকটা, সেই মানটা হচ্ছে h। আর রাস্তার প্রশস্ত বা চওড়া কতটুকু, সেই মানটা হচ্ছে x। তাহলে সেই হিসেবে প্রশ্নে তোমাদের h এর মান দেওয়া আছে, রাস্তার দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব মানে x সমান দেওয়া আছে 6 মিটার এবং উচ্চতা সমান আছে 0.3 মিটার। এখন প্রশ্ন হতে পারে আমরা এই ইকুয়েশন অ্যাপ্লাই করব সাইন থিটা সমান h/x নাকি ট্যান থিটা সমান v²/rg। গ নাম্বার প্রশ্নে কিন্তু বলেছে রাস্তায় ব্যাংকিং কোণ কত। আমার রাস্তার যে মেজারমেন্ট, রাস্তার উচ্চতা, রাস্তার প্রশস্ততা, সেই অনুযায়ী রাস্তার ব্যাংকিং কোণ বের করতে হলে কিন্তু আমাদের ফার্স্ট ইকুয়েশনই অ্যাপ্লাই করতে হবে, যেহেতু রাস্তার ব্যাংকিং কোণ বলেছে। সো আমরা লিখতে পারি সাইন থিটা বা ট্যান থিটা সমান যদি h/x লিখি, তাহলে থিটা বের করতে হবে, যেহেতু ব্যাংকিং কোণ, থিটা সমান সাইন ইনভার্স h/x। সাইন ইনভার্স h এর ভ্যালু হলো 0.3 ডিভাইডেড বাই 6 সমান আমরা যেটা পাই সেটা দাঁড়াবে থিটা সমান 2.9 ডিগ্রি, অলমোস্ট 2.9 ডিগ্রি। অর্থাৎ এই রাস্তায় যে ব্যাংকিং কোণ ডিজাইন করা হয়েছে তার মান হলো 2.9 ডিগ্রি। এখন তোমাদের পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, ঘ নম্বর প্রশ্ন বলছে গাড়িটি নিচে পড়ে যাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই রাস্তায় ব্যাংকিং কোণ আমরা দেখলাম 2.9 ডিগ্রি। তাহলে একটা গাড়ি যে এই রাস্তায় চলবে তাকে কিন্তু এই ব্যাংকিং কোণ অনুসারে একটা বেগ অর্জন করতে হবে, বা এই ব্যাংকিং কোণ অনুসারে তার গাড়িকে চালাতে হবে। তো এই ব্যাংকিং কোণ অনুসারে আমাদের একটা গাড়ি নিরাপদে, অর্থাৎ থিটা সমান 2.9 ডিগ্রি, এই ব্যাংকিং কোণ অনুসারে নিরাপদে চলার জন্য একটা গাড়ির বেগ আমাদের বের করতে হবে। প্রশ্নে একটা বেগ বলা আছে যে গাড়িটা এত বেগে চলছিল, বাট নিরাপদে চলার জন্য বেগ কতটুকু সেটা আমরা জানি না। তাহলে 2.9 ডিগ্রি এই ব্যাংকিং কোণ অনুসারে নিরাপদে চলার জন্য গাড়িটির বেগ কত হওয়া প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। ট্যান থিটা সমান v²/rg। এই সমীকরণ অনুসারে আমরা v এর মান বের করব। ধরলাম যে নিরাপদে গাড়ি যাওয়ার জন্য, নিরাপদে গাড়িটি চলার জন্য যে ব্যাংকিং কোণ বেগ প্রয়োজন তার মান হচ্ছে v', সেটা আমরা বের করব। আর প্রশ্নে যেটা দেওয়া আছে গাড়ির ক্ষেত্রে বেগ, গাড়ির জন্য v দেওয়া আছে 40 কিলোমিটার/আওয়ার। অবশ্যই এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। 40 কিলোমিটার/আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে সেটা দাঁড়াবে 11.11 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 40 into 1000 ডিভাইডেড বাই 3600 যদি আমরা এভাবে লিখি, আমরা পাবো গাড়ির জন্য বেগটা হচ্ছে 11.11 মিটার পার সেকেন্ড। তাহলে এখন নিরাপদে বা 2.9 ডিগ্রি ব্যাংকিং কোণ অনুসারে পার হওয়ার জন্য গাড়িটিকে যে বেগ লাগবে সেটা কি হবে, ট্যান থিটা ইন্টু rg। ভি স্কোয়ার সমান যেহেতু এইটা ছিল, তাহলে ভি সমান √ট্যান থিটা rg। তো মানগুলো বসাও। ট্যান থিটা সমান 2.9 ডিগ্রি অ্যান্ড আর সমান বলা আছে প্রশ্নে, যেহেতু 80 মিটার ব্যাসার্ধের বাঁক, তাহলে আর সমান হচ্ছে 80 মিটার, 80
ইন্টু জি তো আমরা জানি 9.8। তো এইভাবে যদি আমরা লিখি, আমরা হিসেব করলে এই গাড়ির নিরাপদে চলার জন্য যে বেগ, এটা যেহেতু আমরা ভি প্রাইম ধরেছি, ভি প্রাইম স্কোয়ার ভি প্রাইম, তাহলে ভি প্রাইম সমান ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো 6.3 মিটার পার সেকেন্ড। তাহলে রাস্তার যে ব্যাংকিং কোণ কথা বলা হয়েছে সেটা অনুসারে গাড়ির বেগ হওয়া প্রয়োজন 6.3 মিটার পার সেকেন্ড, কিন্তু গাড়ির বেগ প্রশ্নে যেটা বলা আছে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে আমরা পাচ্ছি 11.11 মিটার পার সেকেন্ড। তার মানে কি গাড়িটি নিরাপদে চলবে? অবশ্যই না। তাহলে এক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা কি লিখব? অবশ্যই এই টাইপের প্রশ্নে ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা এরকমভাবে লিখবে যে তোমরা লিখে নিবে যে উদ্দীপকে প্রদত্ত মান অনুসারে রাস্তার ব্যাংকিং কোণ হচ্ছে 2.9 ডিগ্রি এবং এই ব্যাংকিং কোণ অনুযায়ী একটা গাড়ি নিরাপদে বাঁক নিতে হলে তার সর্বোচ্চ বেগ হতে হবে 6.3 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদে বাঁক নেওয়ার জন্য যে বেগ তার চেয়ে গাড়িটির বেগ বেশি, যে কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে বা দুর্ঘটনায় কবলে পড়ে। তোমরা দেখে থাকবে যখন হাইওয়েতে চলাফেরা করো, অনেক জায়গায় টার্ন নেওয়ার সময়, বাঁক নেওয়ার সময় লেখা থাকে এই বাঁকের সর্বোচ্চ গতিসীমা এত 40 কিলোমিটার পার আওয়ার বা 30 কিলোমিটার পার আওয়ার, এরকম বিষয়গুলো লেখা থাকে সর্বোচ্চ গতিসীমা। তো সেটাকে মেনটেন করতে হয়, আর যদি মেনটেন না করা হয় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো সেই অনুযায়ী অর্থাৎ রাস্তার যে ব্যাংকিং কোণ অনুসারে যে বেগ মেনশন করা থাকে সেই বেগ মেনটেন করতে হয়। এখানে একটা জিনিস তোমরা প্রায় সময় ভুল করো, যেটা পরীক্ষার খাতায় দেখে থাকি, যে রাস্তার ব্যাংকিং কোণ যখন বলা হয় তখনও অনেকে tan θ = v²/rg এই ইকুয়েশন অ্যাপ্লাই করো। এই ইকুয়েশন অ্যাপ্লাই করলে কিন্তু অ্যান্সারটা এখানে ভুল হবে। যেহেতু রাস্তার ব্যাংকিং কোণ বলা হয়েছে, তাহলে রাস্তার মেজারমেন্ট অনুযায়ী ব্যাংকিং কোণ কত সেটা বের করতে হবে। tan θ = v²/rg, এখানে মান বসিয়ে কিন্তু আমরা থিটার একটা মান পাই, কিন্তু সেই মানটা রাস্তার ব্যাংকিং কোণ নয়, সেই মানটা হচ্ছে গাড়িটি যে বেগে চলছে সেই বেগে চলার জন্য যে ব্যাংকিং কোণ প্রয়োজন সেটা হবে। কিন্তু আমার প্রশ্নে যেহেতু রাস্তার ব্যাংকিং কোণ বলেছে, কাজেই রাস্তার মেজারমেন্ট অনুসারেই আমার ব্যাংকিং কোণ নির্ধারণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। ইকুয়েশন খুব সিম্পল ইকুয়েশন, বাট উল্টাপাল্টা হয়ে যায় প্রায় সময় পরীক্ষার খাতায় দেখি। আবার সেকেন্ড কোয়েশ্চেনে আমরা যে প্রথম ইকুয়েশনটা অ্যাপ্লাই করলে হবে না, কারণ সেকেন্ড কোয়েশ্চেনে নিরাপদে বাঁক নেওয়ার জন্য যে শর্ত, সেকেন্ড কোয়েশ্চেনে তোমরা অবশ্য এই ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারো যে রাস্তার যে বেগ, গাড়ির যে বেগ, সেই বেগ অনুযায়ী ব্যাংকিং কোণ হওয়া উচিত কত। আরেকটা ওয়েতে করতে পারো যে গাড়ির যে বেগ দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার, সেই অনুযায়ী ব্যাংকিং কোণ কত হতে হবে সেটা তোমরা বের করতে পারো tan θ = v²/rg এই ইকুয়েশন থেকে। তো সেই ব্যাংকিং কোণের সঙ্গে রাস্তার ব্যাংকিং কোণ যদি ম্যাচ না করে তাহলে বুঝতে হবে সেখানে দুর্ঘটনা ঘটে। তো দুইভাবেই তোমরা ব্যাখ্যা করতে পারো এটা, যেভাবে আমি দেখালাম, কিংবা ব্যাংকিং কোণ গাড়ির যে বেগ দেওয়া আছে তার জন্য ব্যাংকিং কোণ হিসেব করেও ম্যাপটা করতে পারবে তোমরা। তোমাদের যে ওয়েতে সুবিধা হয় সে ওয়েতে ম্যাপ করবে। ঠিক আছে, এক একটা ম্যাপ করার বিভিন্ন টেকনিক থাকে, তোমরা তোমাদের যে টেকনিকটা বুঝতে সুবিধা হয় সেটা অ্যাপ্লাই করবে। তো এটা গেল ব্যাংকিং কোণ রিলেটেড একটা প্রশ্ন। এরপর আরেকটা প্রশ্ন আমরা দেখব, সেকেন্ড আরেকটা প্রশ্ন আমরা যেটা দেখব, প্রশ্নটা একটু খেয়াল করো। কোন একটি সরল রেখায় 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান 2 কেজি ভরের একটি বস্তু একই দিকে সরল রেখায় 2 মিটার পার সেকেন্ড বেগে চলমান 10 কেজি ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দিল। প্রথম বস্তুটির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তুটির বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ধরতে পারি যে এরকম একটা বস্তু যার ভর হচ্ছে, প্রথমটার ভর বলা হচ্ছে 2 কেজি, তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সে
আরেকটা বস্তু একই রেখা বরাবর চলমান, আরেকটা বস্তু যার ভর হচ্ছে 10 কেজি, ভর যেহেতু বেশি এর বেগ কম হবে 2 মিটার পার সেকেন্ড। এদের মধ্যে ধাক্কা হলো এবং ধাক্কার পর বস্তু দুটি একই দিকে যুক্ত অবস্থায় চলতে থাকলো। ধাক্কার পরে কি হলো, বস্তু দুটি যুক্ত অবস্থায় একই দিকে চলতে থাকলো। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন কি, যুক্ত অবস্থায় উদ্দীপকের বস্তু দুটির বেগ নির্ণয় করো। এই ধরনের কন্ডিশন আমরা সংঘর্ষের বেলায় দেখেছি, যে দুটি বস্তু যদি একই সরলরেখায় চলতে গিয়ে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পর একটা মিলিত বেগ নিয়ে চলে, সেটা কোন ক্ষেত্রে হয়, স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষে পড়েছি, যে সংঘর্ষের পর দুটি বস্তু যদি আলাদা বেগ না থেকে একটা মিলিত বেগ নিয়ে চলে, তাহলে সেই সংঘর্ষটাকে বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এদের ফাইনাল ভেলোসিটি, যে মিলিত বেগ, সেটাকে যদি আমরা ভি ধরি, তাহলে আমরা এটা কিভাবে ডিটারমিন করতে পারি। গ নাম্বার উত্তরটা আমরা জানি যে ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী m1 v01 প্লাস m2 v02 সমান m1, যেহেতু মিলিত বেগ হবে তাহলে m1v প্লাস m2v একই বেগ নিয়ে চলবে তারা। এখানে মানগুলো বলা আছে, m1 সমান 2 কেজি, m2 সমান 10 কেজি, v1 সমান 10 মিটার পার সেকেন্ড, v2 সমান 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে মিলিত বেগ v সমান বের করতে হবে। তাহলে ভিটাকে আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি, m1 প্লাস m2 সমান m1 v01 m2 v02, দেন v সমান m1 v01 প্লাস m2 v02 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন জাস্ট মানগুলো বসাবে, m1 সমান 2, v01 সমান হচ্ছে, এখানে v01 হবে, v01 হচ্ছে 10 প্লাস m2 হচ্ছে 10, v02 2, m1 2 প্লাস m2 10। হিসেব করলে যেটা পাবো আমরা, v সমান 10/3 মিটার পার সেকেন্ড, বা 9 পয়েন্ট সামথিং হবে, 10/3 মিটার পার সেকেন্ড, এরকম একটা ভ্যালু পাবো মিলিত বেগের। এখন পরের প্রশ্ন কি বলছে, ঘ নাম্বার প্রশ্ন বলছে যে সংঘর্ষের পূর্বে ও পরে বস্তু দুটির ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে কি। আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ তার বেলায় পড়েছিলাম যে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে না। ভরবেগ যদি সংরক্ষিত কোন কারণে থাকেও, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না, তাহলে আমার সেই কথা এখানে প্রমাণ করে দেখাতে হবে। তো ভরবেগের সংরক্ষণ, প্রথমে যদি ভরবেগ সংরক্ষিত আছে কিনা সেটা আমরা বের করতে চাই, তাহলে কি করব, সংঘর্ষের আগে যে ভরবেগ সেটা সমান m1 v01 প্লাস m2 v02। তাহলে মান বসাও, m1 সমান আমরা পেয়েছি 2 × 10 প্লাস 10 × 2, দ্যাট মিনস 40 ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। আর সংঘর্ষের পরের ভরবেগ আমরা যদি জানতে চাই, পরের ভরবেগ মানে কি, মিলিত বেগের সঙ্গে ভরের গুণফল m1 প্লাস m2 ইন্টু ভি, কারণ পরে কোনো আলাদা বেগ নেই, দুটা মিলে একটা বেগ। তাহলে m1 হলো 2 প্লাস 10 ইন্টু ভি সমান, তা আমরা পেলাম 10/3। দেন পরে যেটা ভরবেগ দাঁড়ায়, এখানে হবে ভ্যালুটা হবে 10 প্লাস 2
12, that means 40 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 + 2 কাটাকাটি করলে 3 × 4 = 12, 4 × 10 = 40, 40 কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা দেখছি যে ভরবেগের ক্ষেত্রে সংরক্ষিত থাকছে, ভরবেগ সংরক্ষিত, কিন্তু যদি গতিশক্তি সংরক্ষিত না হয় তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ নয়, অস্থিতিস্থাপক হবে। এবার যদি আমরা গতিশক্তির সংরক্ষণ দেখতে চাই, গতিশক্তির বেলায় কি হবে, সংঘর্ষের আগে গতিশক্তি কি ছিল, আগে হচ্ছে হাফ m1 v01 স্কোয়ার প্লাস হাফ m2 v02 স্কোয়ার যদি হয়, জাস্ট মানগুলো বসাও, হাফ m1 সমান হচ্ছে 2 × 10 স্কোয়ার প্লাস হাফ m2 সমান হচ্ছে 10 × 2 স্কোয়ার। যদি বসাই এই মানটা পাবো আমরা 120 জুল। সংঘর্ষের আগে মোট গতিশক্তি। আর সংঘর্ষের পরে যদি হয়, পরে তো আমাদের গতিশক্তি নির্ণয় করতে হলে, পরে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি যদি বলি, তাহলে কি হবে, এক্ষেত্রে হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার। যেহেতু মিলিত বেগ নিয়ে চলবে, তার মানে ওই একই বেগই দুজনের জন্য হবে। সো এটা লেখা যায় হাফ v স্কোয়ার ইন্টু m1 প্লাস m2। তাহলে মান বসাও, হাফ ইন্টু v সমান আমরা পেয়েছিলাম 10/3 হোল স্কোয়ার ইন্টু m1 সমান 2 প্লাস m2 সমান 10। দেন আমাদের গতিশক্তির মানটা যেটা হবে সেটা অলমোস্ট 67 জুল, এক্সাক্ট 67 না হলেও অলমোস্ট 67 জুল হবে। তো আমরা সংঘর্ষের আগে যে গতিশক্তি পেলাম সেটা পেলাম 120 জুল, আর সংঘর্ষের পরের গতিশক্তি পাচ্ছি 67 জুল। তার মানে সংঘর্ষের আগে এবং পরের গতিশক্তি সমান থাকছে না। বাট ভরবেগের বেলায় আমরা যেটা দেখেছি, সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ একই মান থাকছে। তো যদি এখানে বলা হয়নি সংঘর্ষটি কি ধরনের সংঘর্ষ তা লিখো, সেটা যদি লিখতে বলা হতো সেটাও আমরা এখান থেকে লিখতে পারতাম যে সংঘর্ষের আগে বস্তু দুটির ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টির সমান হলেও গতিশক্তির বেলায় সেই শক্তির নিত্যতা মেনটেন করছে না বলে এই সংঘর্ষটি একটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমরা ব্যাংকিং কোণ রিলেটেড ম্যাথ দেখলাম, সংঘর্ষ রিলেটেড ম্যাথ দেখলাম, আরও কিছু ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। তো ক্লাস ফলো করো, ক্লাসের সাথে তাল মিলিয়ে কন্টেন্টগুলো শেষ করার চেষ্টা করো। আশা করি পরীক্ষার প্রিপারেশন নিতে খুব একটা বেগ পেতে হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।